টিস্যু কালচার প্রযুক্তির উদ্ভাবককে। আচ্ছা, জীব প্রযুক্তি মানে কি? জীবের উন্নতির জন্য প্রযুক্তি ব্যবহার। জীবের উন্নতির জন্য আমরা যে প্রযুক্তি ব্যবহার করি সেটাকে আমরা কি বলি? সেটাকে বলা হয় জীব প্রযুক্তি। এখন জীব প্রযুক্তির আমরা বলি যে এটার জনক কে? কার্ল এরিকি। জীব প্রযুক্তির ব্যাপারটাকে প্রথম কে ব্যাখ্যা করেন? কার্ল এরিকি নামকরণ দিয়েছিলেন, মানে জীব প্রযুক্তি শব্দটা দিয়েছেন। এখন এটার মধ্যে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তির মধ্যে ব্লু বায়োটেকনোলজি আছে যেটা সমুদ্র নিয়ে কাজ করে, তারপরে হচ্ছে গ্রিন বায়োটেকনোলজি আছে যেটা কৃষি ক্ষেত্রে ব্যবহৃত হয়, হোয়াইট বায়োটেকনোলজি আছে, হোয়াইট, রেড এন্ড হোয়াইট, যেগুলো হচ্ছে যে তোমার চিকিৎসা এবং হচ্ছে শিল্প ক্ষেত্রে। তো এই হচ্ছে তোমার বায়োটেকনোলজির কিছু তথ্য। এখন এই বায়োটেকনোলজির মধ্যে আমাদের দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। এক, সেটা হচ্ছে টিস্যু কালচার। দুই, সেটা হচ্ছে কি? আমাদের ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি। তো আমরা এই জায়গায় আসি। দেখো, টিস্যু কালচার এটার জনক, উদ্ভাবক বলা হচ্ছে। টিস্যু কালচারের উদ্ভাবক কাকে বলা হয়? গটিলেব হ্যাবারল্যান্ড তাকে বলা হয় টিস্যু কালচারের জনক। আচ্ছা, এই টিস্যু কালচার প্রযুক্তি, এটাকে আরেকটা নাম বলা হয় ইনভিট্রো কালচার। কি বলা হয়? ইনভিট্রো কালচার। মানে কি বলতো? ইনভিট্রো কালচার মানে হচ্ছে কাচের ভিতরে, মানে ইনভিট্রো, কাচের ভিতরে তোমার যদি ওই কোনো একটা টেকনোলজি বা কোনো কাজ করা হয়, এটাকে বলা হয় ইনভিট্রো কালচার। এবং টিস্যু কালচারে কি হয়? আমরা একটা ছোট্ট টিস্যু থেকে আমরা চারা বানাই, অনেকগুলো চারা বানাই। মানে আমি একটা টিস্যুকে নিলাম, নিয়ে সেটা থেকে অনেকগুলো চারা বানাবো, এটাকে বলে টিস্যু কালচার। তো এই জন্য এই পদ্ধতিটাকে বলা হয় আরেকটা নাম মাইক্রো প্রোপাগেশন। ঠিক আছে, এটা আরেকটা নাম কি? মাইক্রো প্রোপাগেশন। ওকে, ফাইন, মাইক্রো প্রোপাগেশন বুঝা গেল। এরপরে আসো, এবার নিচের কোনটি? এই যে টিস্যু কালচার মেথডে আমরা কি করি? একটা টিস্যুকে আলাদা করে নিই, যেই টিস্যুটাকে আমরা কালচার করবো, এটা কাজ, এই টিস্যুটা থেকে আমরা চারা তৈরি করবো। তো এরকম দেখো বলতে, নিচের কোনটি আবাদ মাধ্যমকে জমাট বাঁধতে সহায়তা করে? নিচের কোনটি আবাদ মাধ্যমকে জমাট বাঁধতে সহায়তা করে? তো আবাদ মাধ্যমকে জমাট বাঁধতে সহায়তা করে এগার। কি নাম? এগার। ঠিক আছে, এগার। তো এগার কি করে? এই এগার উপাদানটা এটাকে জমাট বাঁধতে সহায়তা করে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলতো? এখানে এগার। কি নাম? এগার। ওকে, ফাইন। এখন এই যে জমাট বাঁধতে সহায়তা করে আমরা বলতেছিলাম, এগার নাম বারবার আমাদের মাথায় আসতেছে, তাই না? এগার নামটা এখানে আরো কি থাকে? বিভিন্ন হরমোন থাকে, ফাইটো হরমোন বলা হয়, ভিটামিন দেওয়া হয়, এগুলো সুক্রোজ দেওয়া হয়। আবাদ মাধ্যমে কি দেওয়া হয়? সুক্রোজ দেওয়া হয় 2 থেকে 4%। এগুলো, এই যে সুক্রোজ, হরমোন, এগার, ভিটামিন সব মিলায় আমরা এই যে মাধ্যমটা তৈরি করি, এটাকে বলা হয় বেজাল মিডিয়াম। কি বলা হয় এটাকে? বেজাল মিডিয়াম। এই বেজাল মিডিয়ামের পিএইচ কত? বেজাল মিডিয়ামের পিএইচ হচ্ছে তোমার বলা হয় 5.5 থেকে 5.8। ঠিক আছে, 5.5 থেকে 5.8 এরকম একটা পিএইচ মান আমরা বলি। আচ্ছা, ফাইন গেল। এবার এইটাকে তোমার কি করতে হবে? এটাকে জীবাণুমুক্ত করতে হয়। জীবাণুমুক্ত করার জন্য আমরা কি ব্যবহার করি? একটা মেশিন ব্যবহার করা হয়, কি? অটোক্লেভ। জীবাণুমুক্ত করতে আমরা একটা মেশিন ব্যবহার করি, যে মেশিনটার নাম কি বলতো? অটোক্লেভ মেশিন। এই অটোক্লেভ মেশিনে আমরা 121 ডিগ্রি সেলসিয়াস, এরপরে কি 15 পাউন্ড প্রেসার, ঠিক আছে, এরপর কি দেখো 121 ডিগ্রি সেলসিয়াস 15 পাউন্ড প্রেসার, এটা 20 মিনিট ধরে দিব। কত মিনিট? 20 মিনিট ধরে আমরা এটাকে দিব। তাহলে কি হবে? এই মেশিনে ওই মাধ্যমটা, যেই মাধ্যমে আমরা টিস্যুটাকে কালচার করব, বড় করব, সেই জিনিসটা কি হবে? জীবাণুমুক্ত হয়ে যাবে। আচ্ছা, জীবাণুমুক্ত করার পরে তুমি দিলা, দেওয়ার পরে কি করতে হবে? ক্যালাস তৈরি হবে। ক্যালাস কি? এবার একটা প্রশ্ন, ক্যালাস কি? ক্যালাস হচ্ছে টিস্যু গুচ্ছ। ক্যালাস কি? অনেকগুলো এই যে টিস্যুগুলো বিভাজিত হয়ে হয়ে একটা গুচ্ছ তৈরি করে, এটাকে বলে ক্যালাস। এটাকে কি বলে? ক্যালাস। তো এই যে ক্যালাস, হ্যাঁ, এখানে খেয়াল করো, এই যে ক্যালাসের কথা বলতেছে। হ্যাঁ, ক্যালাসের জন্য আমার কি কি দরকার? ক্যালাসের জন্য আমার আর্দ্রতা দরকার, তাই না? আর্দ্রতা দরকার কত? 70 থেকে 75% আর্দ্রতা লাগে। কত পার্সেন্ট? 70 থেকে 75% আমার আর্দ্রতা লাগবে। তারপরে কি বলছে দেখো, এখানে তোমার হচ্ছে এই যে ক্যালাস, যে টিস্যু গুচ্ছ, আর্দ্রতাটা গেল। ওকে, ফাইন। এরপরে আর্দ্রতার পরে কি? আর্দ্রতার পরে তার হচ্ছে তাপমাত্রা। আচ্ছা দেখো, তাপমাত্রা কতটুকু লাগবে? তাপমাত্রা লাগে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কতটুকু? 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আরেকটা গেল। এরপরে কি? আলো লাগবে। আলো কত? 3000 থেকে 5000 লাক্স। 3000 থেকে 5000 লাক্স। 3000 থেকে 5000 লাক্স। তো এইটা হচ্ছে ক্যালাস। ক্যালাস তৈরির জন্য, তার মানে জীবাণুমুক্ত করার পরে আমার কি টার্গেট? টিস্যুটাকে বিভাজন হবে, টিস্যু থেকে ক্যালাস হবে। ওই ক্যালাসের জন্য আমার এই শর্তগুলো লাগবে। এই শর্তগুলো একটু দেখে যাবো আমরা, ঠিক আছে? এগুলো আমাদের আসে, প্রায়ই দেয়। ওকে, ফাইন। এবার আসো, কি বলছে? টিস্যু কালচারের উদ্দেশ্যে আমি মাতৃ উদ্ভিদ হতে পৃথককৃত অংশের নাম কি? যেটা আমি পৃথক করলাম সেটার নাম কি? সেটার নাম হচ্ছে, ভাই আমরা বলে থাকি কি? এক্সপ্ল্যান্ট। ভেরি ইম্পর্টেন্ট, এক্সপ্ল্যান্ট। তার মানে আমি, খেয়াল করো, আমার একটা উদ্ভিদ, আর উদ্ভিদের, হ্যাঁ, এটার এরকম, এটা থেকে একটা পাতা, এই পাতা থেকে আমি একটা টিস্যু নিব। পাতা থেকে আমি এখান থেকে একটা টিস্যুকে কালেক্ট করব। পাতা থেকে একটা টিস্যু কালেক্ট করবো। এই টিস্যুটার নাম কি? সেটার নাম এক্সপ্ল্যান্ট বলা হয়। এটাকে কি বলে? এক্সপ্ল্যান্ট বলে। ওকে, ফাইন, হলো। তারপরে আসো, এখান থেকে নিচের কোনটির মাধ্যমে রোগমুক্ত উদ্ভিদ পাওয়া যায়? নিচের কোনটির মাধ্যমে কি বলছে? রোগমুক্ত উদ্ভিদ পাওয়া যাবে। তো রোগমুক্ত উদ্ভিদ পাওয়ার জন্য তোমাকে একদম ছোট্ট জিনিসের কালচার করতে হবে, ছোট্ট অবস্থা থেকে, মানে ভ্রূণকে যদি তুমি কালচার করো, তাহলে সেখান থেকে তুমি একদম রোগমুক্ত উদ্ভিদ পাবা। তাহলে কোনটাকে কালচার করবো আমরা? ভ্রূণটাকে কালচার করলে আমরা সেখান থেকে রোগমুক্ত উদ্ভিদ পাবো।
ওকে গেল। নিচের কোনটির মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা যায়? নিচের কোনটির মাধ্যমে কি বলছে? হ্যাপ্লয়েড উদ্ভিদ। তাহলে মনে রাখবা হ্যাপ্লয়েড জাতীয়, হ্যাপ্লয়েড মানে এন সংখ্যক, মানে এন সংখ্যক এই উদ্ভিদটা করার জন্য আমার এমন একটা টিস্যুকে কালচার করতে হবে যেই টিস্যুটাও হ্যাপ্লয়েড, যেই টিস্যুটাও হ্যাপ্লয়েড, তাকে কালচার করলেই তো তুমি হ্যাপ্লয়েড উদ্ভিদ পাবা। এখন হ্যাপ্লয়েড এই যে কথাটা বলছে এটা কি দেখো, পরাগধানী, কাকে কাকে? পরাগধানী, পরাগধানী প্লাস পরাগধানী প্লাস পরাগরেণু, এটা ঠিক আছে। কি কি? পরাগধানী প্লাস পরাগরেণু, এইটাকে যদি তুমি কালচার করো, পরাগধানী প্লাস পরাগরেণুকে যদি কালচার করো, মানে এদের যে কোনো একটাকে, মানে পরাগধানী অথবা পরাগরেণুকে কালচার করলে তুমি হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে পারবা। তাহলে কোনটা পরাগধানী টিস্যু হ্যাপ্লয়েড, পরাগরেণুর টিস্যুটা হ্যাপ্লয়েড, এটা থেকে তুমি হ্যাপ্লয়েড উদ্ভিদ, এটা মাথায় রাখবা। হ্যাপ্লয়েড উদ্ভিদ আমরা পরাগধানী বা পরাগরেণু থেকে আমরা পাবো। এরপরে আজকে আমরা এখানে দেখো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগ সৃষ্টি নতুন জীবকে কি বলে? মানে এই যে রিকম্বিনেন্ট টেকনোলজিটাকে ব্যবহার করে এটা প্রয়োগ সৃষ্টি নতুন জীবকে আমরা কি বলবো? তাহলে এটার থেকে দেখো নতুন জীব যদি আমরা বলি যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগ সৃষ্টি করে নতুন জীব, তাহলে এখান থেকে আমরা এটাকে বলি কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি থেকে এটাকে বলে ট্রান্সজেনিক। কি বলা হয়? ট্রান্সজেনিক উদ্ভিদ, ট্রান্সজেনিক জীব। মানে কি? ওইখানে তুমি নতুন একটা ডিএনএ এনে ওটার সাথে যুক্ত করাই দিস। কি করছো? নতুন একটা ডিএনএ এনে ওটার সাথে যুক্ত করাই দিস। এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির কথা বলছে যে ট্রান্সজেনিক। তাহলে আমি ধরো একটার মধ্যে, একটা উদ্ভিদের মধ্যে আরেকটা প্রাণী থেকে একটা জিন নিয়ে এসে ওই উদ্ভিদে দিয়ে দিলাম, তাহলে ওই উদ্ভিদটা কি হয়ে গেল? একটু চেঞ্জ হয়ে গেল না? ওই উদ্ভিদটাকে আমরা বলি ট্রান্সজেনিক উদ্ভিদ। কি বলা হয়? ট্রান্সজেনিক উদ্ভিদ। এটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো, এখানে বলা হচ্ছে কোনটি জৈবিক ছুরি? কি বলা হয়? জৈবিক ছুরি, বায়োলজিক্যাল সিজার। মানে এই যে জীববিজ্ঞানে যা যে এনজাইমটা কাটাকাটির কাজ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। তাহলে রেস্ট্রিকশন এনজাইম কি? এটাকে বলা হয় বায়োলজিক্যাল সিজার, মানে কাটাকাটি, যত কাটাকাটি করে রেস্ট্রিকশন এনজাইম করে। এই যে রেস্ট্রিকশন এনজাইম, খেয়াল করে রেস্ট্রিকশন এনজাইমের অনেকগুলো নাম আছে। রেস্ট্রিকশন এনজাইমের অনেক নাম, যেমন EcoR1, HIND3, MBO2, এরকম অনেক নাম আছে। এগুলো হচ্ছে বিভিন্ন রেস্ট্রিকশন এনজাইমের নাম। তো এখানে দেখো কি বলছে, কোনটি জৈবিক ছুরি? ইকোলাই, EcoR1, কোলিসিন, ভিব্রিওসিন। তাহলে কি? EcoR1টা কি? জৈবিক ছুরি। ওকে ফাইন। এরপরে আসো, নিচের কোনটিতে প্লাজমিড পাওয়া যায়? প্লাজমিড জিনিসটা কি? প্লাজমিড কোথায় ব্যবহার হয়? এই যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কি করা হয়? প্লাজমিড যেটা কিনা বাহক, একটা গোলাকার ডিএনএ। প্লাজমিড কি বলতো? একটা গোলাকার ডিএনএ। হ্যাঁ, গোলাকার ডিএনএ থাকে। আচ্ছা ভালো, এই গোলাকার ডিএনএটা ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। কোথায়? ব্যাকটেরিয়াতে, ইকোলাইতে পাওয়া যায়, ইকোলাই থেকে। তো এখানে দেখো, ধরো আমার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কি করা হয়? একটা কাঙ্ক্ষিত ডিএনএ কে আমি কি করবো? প্লাজমিডের সাথে জোড়া লাগাবো। কাঙ্ক্ষিত ডিএনএ মানে যেটা আমি দরকার, যে জিনটার কপি দরকার, ঠিক আছে, যেই জিনটা আমার ইম্পর্টেন্ট, যেই জিনটাকে আমি অন্য একটা প্রাণী কিংবা উদ্ভিদে ঢুকাই দিব, হ্যাঁ, ওই জিনটাকে বলে কাঙ্ক্ষিত জিন। এই কাঙ্ক্ষিত জিনটাকে কি করা লাগে? এই যে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আগে কাটবো, প্লাজমিডটাকে কাটবো, কেটে আমি কি করবো? এই কাঙ্ক্ষিত জিনটাকে এখানে বসাই দেবো, কাঙ্ক্ষিত জিনটাকে বসাই দেবো। তাহলে বসাই দিলাম, এই যে জোড়া লাগাই দিলাম, এখানে কি করে দিলাম? এটা জোড়া লাগাই দিলাম। এই জোড়া লাগানোর কাজটাকে বলে লাইগেস। কি? লাইগেস। বুঝা গেছে? এটা কি বলে? লাইগেস। লাইগেস এনজাইম কি কাজ করলো? এটাকে জোড়া লাগাই দেয়। কোন এনজাইম জোড়া লাগালো বলো তো? লাইগেজ এনজাইম। কোন এনজাইম জোড়া লাগাচ্ছে? লাইগেজ এনজাইম এই যে প্লাজমিডের সাথে এটাকে জোড়া লাগাই দিচ্ছে, ডিএনএটাকে প্লাজমিডের সাথে জোড়া লাগাইছে। ওকে, তো জোড়া লাগাইলো, লাইগেজ এনজাইম জোড়া লাগাইছে, ফাইন, এটা ইম্পর্টেন্ট। এই প্লাজমিডটাকে আমরা কোথায় পাই? এই ইকোলাইতে পাওয়া যায়। এশেরিচিয়া কোলাই, এই ব্যাকটেরিয়াতে প্লাজমিড গোলাকার একটা ডিএনএ পাওয়া যায়। এখন এই প্লাজমিড নিয়ে যখন আসে, প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো আমাকে একটু জানতে হবে। এটা কেমন? গোল, দ্বিসূত্রাকার একটা ডিএনএ, নাকি দ্বিসূত্রাকার একটা ডিএনএ। এটাতে অল্প জিন থাকে। কি মনে রাখবা? অল্প জিন থাকে, অল্প জিন থাকে। ওকে, এটা গেল একটা। তারপরে আসো তো কি বলছে? তাহলে গোল দ্বিসূত্রাকার ডিএনএ, অল্প জিন থাকবে, ওর ওজন, আণবিক ওজন কত? 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। হ্যাঁ, 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। ক্লিয়ার? এটা হলো। তারপরে আসুন প্লাজমিডের ক্ষেত্রে, তাহলে অল্প জিন, গোল দ্বিসূত্রাকার ডিএনএ, ওজন কত? ওজন হচ্ছে 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। এটাকে কাটা যায়, এটাকে কি করা যায়? ইয়ে দিয়ে কাটা যায়, ঠিক আছে, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এটাকে কাটা যাবে। ওকে, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা যায়। ওর ভিতরে ওর নিজস্ব কিছু পরিবর্তন হতে পারে। এই প্লাজমিডে কি হয়? ওর নিজস্ব, ওর ডিএনএ এর এখানে পরিবর্তন হয়। ও কনজুগেশনে ব্যবহৃত হয়, মানে ওদের যৌন মিলন, ব্যাকটেরিয়ার এদের যৌন মিলনে কনজুগেশনে ব্যবহৃত, ঠিক আছে, মানে ওদের যৌন মিলনে এই প্লাজমিডের কাজ আছে। তো এইটা মোটামুটি প্লাজমিডের বেসিক কথাগুলো এইখানে। হ্যাঁ, প্লাজমিডের বেসিক কথাগুলো কি কি করা হয়। প্লাজমিড কয়টা থাকে? 1 থেকে 100টা প্রতি কোষে, মানে প্রতি ব্যাকটেরিয়ার কোষে তোমার কি 1 থেকে 100টা থাকতে পারে, 1 থেকে 100টা প্রতি কোষে থাকতে পারে। এটা হচ্ছে প্লাজমিডের ব্যাপার।
ওকে, এখন আসো এই প্লাজমিড কি বলে দেখো, এই প্লাজমিডে 3 রকম। প্লাজমিড কয় রকম? 3 রকম। প্লাজমিড কয় রকম? 3 রকম। দেখো এফ ও এফ প্রাইম প্লাজমিড, ঠিক আছে, এফ ও এফ প্রাইম, আর প্লাজমিড এবং কোল প্লাজমিড। হ্যাঁ, এটা তাহলে এফ ও এফ প্রাইম প্লাজমিড এরা কি করে? এরা হচ্ছে ওকে যৌন জননে সাহায্য করে। যৌন জননে এই প্লাজমিড গুলা ওকে সাহায্য করে, ঠিক আছে। এরা পিলি তৈরি করে, পিলি তৈরিতে সাহায্য করে। এটা এফ ও এফ প্রাইম প্লাজমিড। আর প্লাজমিড কি করে? ও এই আরতে মনে রাখবে রেজিস্ট্যান্ট, ও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। ও কি? অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। কোল প্লাজমিড কি? কোল প্লাজমিডটা কি বলতো? কোল হচ্ছে ইকোলাইকে ধ্বংস করে। ইকোলাই ধ্বংস করবে। কিভাবে ইকোলাইকে ধ্বংস করবে? এই কোল প্লাজমিড একটা পদার্থ তৈরি করে যেটাকে বলে কোলিসিন। কি বলা হয়? কোলিসিন। এই কোলিসিনটা কি করে? এই কোল প্লাজমিড থেকে কোলিসিন তৈরি হয়। এই কোলিসিনটা ইকোলাইকে ধ্বংস করে। কোলিসিন কি করে? ইকোলাইকে ধ্বংস করে। তো এই হচ্ছে এফ ও এফ প্রাইম, আর প্লাজমিড, কোল প্লাজমিড। ওকে, ইকোলাইকে ধ্বংস করে। আবার এখান থেকে এই কোল প্লাজমিড এটা থেকে তোমার কি হয়? এটা থেকে এরকম মানে এখান থেকে ভিব্রিওসিন তৈরি হয়। ভিব্রিওসিন ভিব্রিও কলেরাইকে ধ্বংস করে, ঠিক আছে। ভিব্রিওসিন ভিব্রিও কলেরাইকে ধ্বংস করে। আচ্ছা দেখি, এই যে দেখো, যে সকল প্লাজমিডে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে তাকে কি বলে? অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। আর প্লাজমিড, ঠিক আছে, আর প্লাজমিড। ওকে, তারপরে আসো পিসিআর। আচ্ছা, পিসিআর এর সঠিক পূর্ণরূপ কি? পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ চেইন রিঅ্যাকশন ভেরি ইম্পর্টেন্ট। এই পিসিআর এর মাধ্যমে আমরা খুব দ্রুত নতুন ডিএনএ তৈরি করতে পারে, নতুন ডিএনএ কপি তৈরি করা যায়, বুঝছো? এটা বলছে দ্রুত নতুন ডিএনএ তৈরি করা যায় পিসিআর এর মাধ্যমে। হুবহু ধরো একটা ডিএনএ, একটা জিনের হুবহু অনেকগুলো কপি তৈরি করা যায় পিসিআর এর মাধ্যমে। আচ্ছা, এবার দেখো ট্রান্সজেনিক উদ্ভিদের যে অবদান, মানে এই ট্রান্সজেনিক মানে একটা থেকে জিন নিয়ে আরেকটাই দিব, বললাম না? এটাই তো কথা, যেন উন্নতি হয়। ওর থেকে একটা জিন নিয়ে ওর কাছে দিলাম, ওতে ওর কি হবে? উন্নতি হবে, ওর লাভবান হবে, ও কোনো না কোনো ভাবে উপকৃত হবে, ঠিক আছে। তো এখন ট্রান্সজেনিক ক্লোভার ঘাস নিচের কোন উপাদানটি উৎপাদনকারী জিন সংযোজন করা হয়েছে? এই যে ক্লোভার ঘাস বলা হয়, হ্যাঁ, অস্ট্রেলিয়ার ভেড়ার ক্লোভার ঘাস। তো এই ক্লোভার ঘাসে কি করা হয়েছে? একটা সালফার, এখানে সালফারের অভাব ছিল। কি? সালফারের অভাব ছিল। তো দেখা গেল সূর্যমুখীতে সালফার উৎপন্নকারী একটা অ্যামিনো অ্যাসিড আছে। এই সূর্যমুখী থেকে একটা সালফার তৈরি করার মতো অ্যামিনো অ্যাসিড, এই জিনটা, সালফার তৈরির জিনটা ক্লোভার ঘাসে দেওয়া হয়েছে। কোথায়? সূর্যমুখী থেকে সালফার নিয়ে ওটা ক্লোভার ঘাসে দেওয়া হয়েছে। ক্লোভার ঘাসে দেওয়া হয়েছে। তাহলে এটা সালফার হয়ে গেল, ঠিক আছে, সালফার হয়ে গেছে। এটা এরকম আরো কিছু জিনিস আছে। যেমন আমি তোমাদেরকে এরকম বলি যে ধরো এই যে জোনাকি পোকা থেকে লুসিফারের, জোনাকি পোকায় এটা লাইট জ্বলে না, হ্যাঁ, লুসিফারিন। জোনাকি পোকা এই লুসিফারিন এটার যে জিনটা লুসিফারিন, এই লুসিফারিনের জিনটা কোথায় দেওয়া হবে বলতো? এই লুসিফারিনের জিনটা দিয়ে দেওয়া হয় তোমার হচ্ছে ইয়ের কাছে। কোথায়? তোমার আমাকে এটা দেওয়া হয়, তামাক উদ্ভিদে লুসিফারিন, তখন তামাকে একটু লাইট জ্বলে, এরকম, বুঝছো এই ব্যাপারটা। তাহলে এই যে জোনাকি পোকা থেকে লুসিফারিন কোথায়? তামাকে দেওয়া হয়েছে, এরকম ব্যাপার থাকে। তারপরে ভুট্টা উদ্ভিদ খরা প্রতিরোধী করার জন্য ওইখানে একটা জিন দেওয়া হয়, এরকম। এগুলো তোমাদের খুব একটা বেশি দেয় না, মানে এইচএসসি তে এত বেশি আসে না, কয়েকটা কমন এগুলো জানলেই মানে হয়ে যায় আর কি, ঠিক আছে। তারপরে পিনাট উদ্ভিদের লবণাক্ত সহিষ্ণু, হ্যাঁ, লবণাক্ত সহিষ্ণুর জন্য একটা জিন এখানে ব্যবহার করা হয়। এগুলো বিভিন্ন জিন থাকে। আচ্ছা, সুপার রাইস, যেমন দেখো সুপার রাইস, এখানে কোন ভিটামিন থাকে? সুপার রাইসে ভাইয়া ভিটামিন এ থাকবে। কি থাকবে? ভিটামিন এ। সুপার রাইসে কি থাকে? ভিটামিন এ। এটা ভালো করে মাথায় রাখবে, সুপার রাইসে কি থাকবে? ভিটামিন এ থাকবে। আচ্ছা, গেল এটা। এরপরে আসো রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনে নিম্নে কোন জিনটি ব্যবহৃত হয়? রোগ প্রতিরোধী জাত উৎপাদনে। তো এইটার জন্য একটা ইয়ে থেকে তোমার কোট প্রোটিন বলা হয়। কি? কোট প্রোটিন। এই কোট প্রোটিন সিপি জিন, এই সিপি জিনটা তোমার দেওয়া হয় কিসে? এই যে রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনে নিম্ন কোন জিনটি? এটা হচ্ছে কোট প্রোটিন, সিপি জিন দেওয়া হয়। ওকে, এরপরে আসুন যে পানিতে। আচ্ছা, এগুলো তাহলে আমরা গেল কোট প্রোটিন জিন। তার মানে তোমাকে এই যে কোন জিনটা কোথায় এরকম দেওয়া হয়, কোথায় কোনটা দেওয়া হয়। যেমন আমরা এই যে বিটি বেগুন, বিটি বেসিলাস থুরিনজিয়েন্সিস, এই যে বিটি বেগুন, এটাতে কি পোকামাকড়, পোকা বিরোধী, মানে পোকাকে আটকাবে, পোকা বিরোধী। এই বিটি বেগুন যেগুলো বলা হয়, এখানে এই বিটিটা মানে কি? এটা কোন ব্যাকটেরিয়া থেকে এই জিনটা নেওয়া হয়েছে জানো? বিটি মানে হচ্ছে বেসিলাস থুরিনজিয়েন্সিস, বুঝছো? এইখান থেকে বেসিলাস থুরিনজিয়েন্সিস থেকে একটা জিন নিয়ে বেগুনে দেওয়া হয়েছে। তখন বেগুনটা কি হয়েছে? পোকামাকড় বিরোধী, ওদেরকে আটকাইতে পারে, এই কথাটা। আচ্ছা, পানিতে তেল শোধনে ব্যবহৃত হয় সিউডোমোনাস অ্যারিজিনোসা। তেল বিশোধনে কোনটা? সিউডোমোনাস অ্যারিজিনোসা। আবার যদি বলে তোমাকে পয় নিষ্কাশনে কোনটা, পয় নিষ্কাশনে কোন ব্যাকটেরিয়াকে ব্যবহার করে তোমার এই যে এখানে ব্যবহৃত হয়, এটাও তো জীব প্রযুক্তি। পয় নিষ্কাশনে ব্যবহৃত হয় জুগলিয়া রেমিগেরা, ঠিক আছে, এটা জুগলিয়া রেমিগেরা ব্যবহৃত হয়। আচ্ছা, মানুষের শরীরে ভাইরাস সংক্রমণ
ও ক্যান্সার প্রতিরোধ করে এমন একটা উপাদান, ভেরি ইম্পর্টেন্ট। ভাইরাসের সংক্রমণ বিরোধী একটা উপাদান কাজ করে, সেটা হচ্ছে ইন্টারফেরন। সেটা কি? ইন্টারফেরন। যেমন ইনসুলিন কি? ইনসুলিন তো গ্লুকোজ কমায়। ইন্টারফেরন হচ্ছে ভাইরাস বিরোধী এবং ক্যান্সার বিরোধী, ঠিক আছে? ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে ইন্টারফেরন। এই ইন্টারফেরনও কিন্তু বাণিজ্যিকভাবে এই যে জীব প্রযুক্তির মাধ্যমে ইন্টারফেরন তৈরি করা হয়। আচ্ছা, ইনসুলিন কি? ইনসুলিন এক ধরনের প্রোটিন, তাই না ভাইয়া? ইনসুলিন কি? এক ধরনের প্রোটিন। প্রোটিন কি দিয়ে তৈরি হয় জানো? অ্যামিনো অ্যাসিড দিয়ে। প্রোটিন কি দিয়ে তৈরি হয় ভাইয়া? অ্যামিনো অ্যাসিড দিয়ে। তো এখানে তোমার অ্যামিনো অ্যাসিড থাকে কয়টা? 51 অ্যামিনো অ্যাসিডস। 51 অ্যামিনো অ্যাসিডস। কতগুলা? 51 অ্যামিনো অ্যাসিডস তৈরি হয়, ঠিক আছে, এই ইনসুলিনে। আচ্ছা, গেল গেল ইনসুলিনের কথা। এবার আসো, এই যে ইনসুলিনে বলছে 51টা অ্যামিনো অ্যাসিড, তো এটা একটা প্রোটিন। এই ইনসুলিন কোথায়? ইনসুলিনের জিন, এটার জিনটা কোথায় আছে জানো? এটার জিন কোথায় আছে? 11 নং ক্রোমোজোমের, 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর ডিএনএ এর শীর্ষে, খাটো বাহুর ডিএনএ এর শীর্ষে, ঠিক আছে? এই জায়গায় থাকে। তাহলে 11 নম্বর ক্রোমোজোম, মনে রাখতে হবে কি? 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর ডিএনএ এর শীর্ষে এই জিনটা থাকে, ইনসুলিন তৈরির জিনটা। ওকে, এরপরে আসো। এবার তাহলে আমরা মোটামুটি ইনসুলিনের কি, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, জিনোম নিয়ে একটু জেনে রাখো। জিনোম থেকে একটা জিনিস জানবা, মানব দেহে জিনোম কয়টা? আমাদের দেহে জিনোম 2টা। মানব দেহে জিনোম 2টা। আর জিনোমকে কি বলা হয়? জিনোমকে জীবনের মাস্টার ব্লুপ্রিন্ট বলে। জীবনকে জীবনের মাস্টার, মানে ওর জন্য এই যে আমাদের 2 সেট জিনোম, এই জিনোমই তো আমাদের সব নির্ধারণ করে। তোমার লিঙ্গ কি হবে, তোমার দেহের বৈশিষ্ট্য কি হবে, তুমি লম্বায় কেমন হবা, দেখতে কেমন হবা, বর্ণ কেমন হবে, সবকিছু কে নির্ধারণ করে? জিনোম। এজন্য ওকে মাস্টার ব্লুপ্রিন্ট বলে। জিনোম মানে হচ্ছে এক সেট ক্রোমোজোম। আমাদের কয় সেট? এরকম 2 সেট ক্রোমোজোম আছে। এই জন্য আমাদের জিনোম কয়টা? 2টা। ওকে, এবার আসো এইখানে দেখি আমরা কি বলছি, টিস্যু কালচারের মাধ্যমে কি উৎপাদন করা যায়? টিস্যু কালচারের মাধ্যমে, আচ্ছা দেখি তো আমরা, দেহজ ভ্রূণ তৈরি করা যায় নতুন। হ্যাপ্লয়েড উদ্ভিদ, যে পড়লাম, পরাগরেণু বা পরাগধানী থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদ করা যায়। নতুন প্রকরণ না। টিস্যু কালচারে কিন্তু তুমি নতুন ভ্যারিয়েশন পাবা, নতুন একটা উদ্ভিদ বানাতে পারবা না। ওটা হয় কখন? নতুন প্রকরণ হবে ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি, যেখানে আমি আরেকটা ডিএনএ এনে আরেকজনের সাথে যুক্ত করলাম, সেটা তো এইখানে হবে না। তো নতুন প্রকরণ হবে না। তাহলে আমার অ্যান্সার কি? 1, 2। দেখছো, অ্যান্সার 1, 2। আচ্ছা, তারপরে আসি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রক্রিয়ায়। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রক্রিয়া কি বলছে? প্লাজমিডের প্রয়োজন হয়। প্লাজমিডের প্রয়োজন হয়। ওকে, ঠিক আছে, আমরা জানি প্লাজমিডটা কি? বাহক হিসেবে ব্যবহৃত। প্লাজমিডটা বাহক হিসেবে ব্যবহৃত হয়, এটা একটা, তাই না? ওই যে কাঙ্ক্ষিত ডিএনএটাকে তো প্লাজমিডের সাথে আমরা জোড়া লাগে, তো এটা ঠিক আছে, প্লাজমিড লাগে। অল্প সময়ে অধিক চারা, প্লাজমিডের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি থেকে আমরা চারা তৈরি করি অল্প সময়ে, এটা বাদ। এটা হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচারে আমরা অল্প সময়ে অনেক চারা বানাই, রোগমুক্ত উদ্ভিদ বানাইতে পারি, বিলুপ্ত উদ্ভিদগুলোকে সংরক্ষণ করতে পারি। ওই মানে ওর প্রয়োজনীয়তাগুলো একবার দেখে গেলে হয়, তো আমরা এরকম অনেক কিছু তৈরি করতে পারি, ঠিক আছে? এটা বাদ, এটা হবে না। রিকম্বিনেন্ট জীবের জিনোটাইপ পরিবর্তন, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে আমরা একটু চেঞ্জ আনতে পারি, পরিবর্তন, জিনোটাইপ, জিনের ভিতরে পরিবর্তন আনতে পারি। 1 আর 3, অ্যান্সার কি হবে? 1 আর 3। ওকে, এগুলো বুঝার মতো পড়া। ওকে, এখানে আমরা দেখি একটা কি বলছে, মিস্টার ক এর পদ্ধতিটির নাম কি? আচ্ছা, প্রশ্ন উদ্দীপকটা দেখি, মিস্টার ক 2টি গাছের মধ্যে ক্রস ঘটানো, কৃত্রিম জনন, ক্রস ঘটাবে 2টা গাছের মধ্যে। পূর্বে একটি গাছের পুংকেশরকে সরায় ফেলছে। ধরো এখানে 2টা গাছ, একটা এ আর একটা বি, সে কি করছে? এখান থেকে পুংকেশরটাকে সরায় কেটে ফেলছে। ওকে, একটা গাছের পুংকেশর কেটে ফেলছে, কেন? তো এই যে পুংকেশরটাকে সরিয়ে ফেলা, এই যে পদ্ধতিটার নাম কি? পুংকেশর সরায় ফেলা, এটাকে ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মরবা। ইমাসকুলেশন, মাস্কুলিন মানে কি? পুরুষের পুংকেশর কাটাই ফেলছো, তার মানে ইমাসকুলেশন। মাস্কুলিন মানে কি? পুরুষের মাস্কুলিন জেন্ডার। ইমাসকুলেশন সরাই ফেলছে, তাহলে ইমাসকুলেশন, এটা হচ্ছে। ওকে, এবার দেখো কি বলছে, মিস্টার ক উল্লেখিত ঘটনাটি কেন ঘটালেন? উনি এই যে পুংকেশরটাকে, একটা উদ্ভিদের পুংকেশর সরাইছেন, কেন? তাতে লাভ কি তার? আচ্ছা দেখো কি বলছে, ফুলটি স্ত্রী ফুলে পরিণত করার জন্য। ইয়েস, ধরো কোন একটা ফুলে, মানে একটা ফুলে ওর উভলিঙ্গ, পুরুষও আছে আবার স্ত্রীও আছে। এখন আমি টার্গেট হচ্ছে যে এটাকে আমি স্ত্রীলিঙ্গ বানাবো, কারণ ওদের মধ্যে নাইলে স্বপরাগায়ন হয়ে যাবে। আমার টার্গেট হচ্ছে এই যে 2টা উদ্ভিদ, ধরো একটা এ একটা বি, এই বি উদ্ভিদ আর এ উদ্ভিদের মধ্যে পরাগায়ন করা, তাহলে একটা মিক্স হবে, মিক্স। তো এখন যদি এই ধরো এই উদ্ভিদ, ওর মধ্যেই যদি ওর শুক্রাণু যদি ওর ডিম্বাণুরে নিষেধ করে, তাহলে তো ঝামেলা হবে, এটা হবে না। আমার টার্গেট কি, আমি এখান থেকে পুংকেশরটাকে সরাই ফেললে তাহলে এখানে পড়ে গেল, স্বপরাগায়ন হবে না, মানে নিজেদের মধ্যে পরাগায়নটা হবে না। আচ্ছা, তাই এটা গেল স্ত্রী ফুলে পরিণত করার জন্য লজিক্যাল। স্বপরাগায়ন না ঘটার জন্য, এটাই তো বললাম, যেন ওর নিজের মধ্যে স্বপরাগায়ন না ঘটে। কি ঘটবে? তাহলে আমি যদি এই পুংকেশরটাকে কেটে ফেলি, তাহলে এই উদ্ভিদ আর এই উদ্ভিদের মধ্যে পরাগায়ন হবে, রাইট? হ্যাঁ, এইটার মধ্যে পরাগায়ন হবে, তাহলে এটা একটা গেল, স্বপরাগায়ন যেন না ঘটে এই জন্য করছে। স্বপরাগী ফুলে পরিণত করার জন্য, এটা হইলো না তো। স্বপরাগী ফুলে কি পরিণত করবে? এটা তো উল্টা বলছে। আমার তো টার্গেটই সরাই ফেলার কারণ হচ্ছে যেন ফুলটা স্বপরাগী না হয়, তো এটা ভুল, এটা ভুয়া, এটা হয় না। স্বপরাগী ফুলে পরিণত করবে টার্গেটই না, ওর টার্গেটই হচ্ছে স্বপরাগায়ন না ঘটানো। তো
1 আর 2 হচ্ছে এখানে কারেক্ট। তো এটা হচ্ছে কৃত্রিম প্রজনন থেকে এরকম, মানে উদ্দেশ্যটা আশা করি তোমরা বুঝছো, ওইখান থেকে এইটুকু জিনিস জানলেই হয়।